প্রচন্ড শীতে যখন লেপ কাঁথার কম্বলে গায়ে অন্যরা ঘুমালেন, হাড় কাঁপানো সেই শীতে আমরা তারেক রহমানকে দেখেছি। এইসব অসহায় মানুষ, শীতার্ত মানুষের কাছে শীত বস্ত্র বিতরণ করতে 2004 সালে এখানে রোমন বায়ু সেই সময় সবার সঙ্গে ছিলেন। ভয়াবহ বন্যা হলো সিলেট অঞ্চলে। তারেক রহমান চলে গেলেন সেখানে। মানুষের কষ্টের কথা প্রতিদিন দেখা বলছিল। একদিন দুদিন নয়, বেশ কয়েকদিন সেই সময় সিলেট অঞ্চলে থেকে তিনি বন্যার্তদের পাশে দাঁড়ালেন। বৈশাখে আমরা যখন নববর্ষ উদযাপন করি, সেই সময়টিতে তারেক রহমান চলে গেলেন কক্সবাজারে। সেখানে হতদরিদ্র মানুষের মধ্যে মাস মুরগি খাদ্য বিতরণ করলেন, তাদের সাথে নববর্ষ দিন কাটালেন। আমি এই কারণেই বলছি, এই যে তারেকটা দেশপ্রেম এবং বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের যে তার মধ্যে একটা চিন্তা ভীষণ এটা আমাদের খুব কম রাজনীতিকের মধ্যেই দেখা যায়। বিএনপি যদি সুসংগঠিত করার উদ্যোগ নেন, আপনাদের খেয়াল আছে ইউনিয়ন প্রতিনিধি সভা করলেন। সেখানে তিনি দলের নেতা কর্মীদেরকে সোজা সাপটা বলে দিলেন, কেউ যদি দুর্নীতিতে জড়িত হন এর দায়িত্ব দল নেবে না। এবং তিনি এও বললেন, অন্য দল করে বলে দুর্নীতি আপনারা করবেন, সেটা হবে না। অন্য দল এখানে জনবিচ্ছিন্ন আপনারা করেননি বলে জনগণের কাছে নমনীয়। আমি শেষ করার আগে যে কথাই বলবো, তারেক রহমানের যে সাংগঠনিক দক্ষতা এটা খুব কম মানুষেরই হয়। অন্তত গত 16টি বছর আমরা সেটা লক্ষ্য করেছি। দেশের বাইরে থেকেও জনগণের সাথে যে দেখা যায়, দেশের বাইরে থেকেও ফেসিবাদের বিরুদ্ধে যে একটা বিক্ষোভ ঘটানো যায়, সেটা আমরা তারেক রহমানের মধ্যে গত 15 বছর তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্বে সেটা আমরা লক্ষ্য করেছি। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছেন, বাংলাদেশে যখন তিনি যে পথে গিয়েছেন, সে পথে হাজারো মানুষ তাকে স্বাগত জানাত। মন্ত্রমুগ্ধের মতো মানুষ তার কথা শুনত। ছাত্র তরুণরা তার আদর্শকে নিজেদের মধ্যে ধারণ করতে শুরু করলো। মুরব্বীরা তার মাথায় হাত দিয়ে তাকে দোয়া করতে থাকলেন। গ্রামগঞ্জে মানুষের মুখে মুখে উচ্চারিত হতে থাকলো তারেক রহমানের নাম, তারেক জিয়া, আরেক জিয়া। আমরা এটাই ছিল তারেক রহমানের উপর খুবই কারণ আওয়ামী লীগ বুঝতে পেরেছিল তারেক রহমান যে গণমানুষের রাজনীতি শুরু করেছে, তৃণমূলের রাজনীতি শুরু করেছে, এই রাজনীতি যদি অব্যাহত রাখে হাসিনার রাজনীতি চিরতরে ধ্বংস হয়ে যাবে। সেখানে তারেক রহমানের সেই টার্গেট করেছে। শেষ করবেই বলে চীনের মাও সেতুংয়ের কথা আপনারা শুনেছেন। চীনের মাও সেতুং যখন তার গণবাহিনী নিয়ে গ্রামগঞ্জে সংগঠিত হচ্ছিলেন, তখন 1947 সালে ভারতের স্টেটসম্যান পত্রিকায় একটা এডিটর লেখা হয়েছিল। সেখানে বলা হয়েছিল মাও সেতুং নামে কে একজন লোক গ্রামে গঞ্জে চীনের দরিদ্র মানুষকে সংগঠিত করে ক্রমেই রাজধানীর বেজিংয়ের দিকে এগিয়ে আসছেন। তার এই অগ্রযাত্রা যদি অব্যাহত থাকে তবে শিগগিরই তিনি বেজিং দখল করে নেবেন। ঠিক তেমনিভাবে এবং সেটা 7 বছরের মাথায় এই যে তাদের যে চিন্তাটি ছিল সেটা সফল হয়েছে। ঠিক তারেক রহমানও একইভাবে গ্রাম থেকে তৃণমূল পর্যায় থেকে একটা বিপ্লব সংগঠিত করা শুরু করলেন, যেটা শেখ হাসিনা আত্মমুখিত হয়ে পড়লেন। এটা সত্যি সেদিন মাও সেতুং যেদিন গ্রাম থেকে সে আন্দোলন শুরু করে বিপ্লব করিয়ে চীন দখল করতে পেরেছিলেন বেজিং, তারেক রহমান হয়তো সময় লেগেছিল 15 বছর, 18 বছর, 20 বছর লেগেছিল। ওই আন্দোলনের মাধ্যমে 5 আগস্ট এই বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করতে তিনি পেরেছেন। আমাদের সুদৃঢ় বিশ্বাস অতি অল্প সময়ের মধ্যে বেজিং যেভাবে মাও সেতুং নিয়ন্ত্রণে নিয়েছিলেন জনগণের ভালোবাসার মধ্য দিয়ে, তেমনি তারেক রহমানও ছিল এই বাংলাদেশটা তার নেতৃত্বে এই সালে বাংলাদেশ পরিচালিত হবে। তিনি হবেন বাংলাদেশের গণপ্রধান, সেটা আর বেশি দিন নয়। সবশেষ যেটা বলছি, শেখ হাসিনা ধ্বংসের রাজনীতিকে আমন্ত্রণ জানিয়েছিলেন।
প্রতিষ্ঠান রাজনীতিকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন, আর তারেক রহমান ভালোবাসার রাজনীতিকে আমন্ত্রণ জানিয়েছেন। এই ভালোবাসার রাজনীতিকে ধারণ করে তারেক রহমান আজকে সারা বাংলাদেশের জনগণের কাছে সবচেয়ে নন্দিত নেতা, আর শেখ হাসিনা সবচেয়ে নিন্দিত নেতা। আমাদের দৃঢ় বিশ্বাস অচিরেই তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন এবং এই বাংলাদেশটা তারেক রহমানের নেতৃত্বে একটা মানবিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে